ধন্যবাদ কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি। আমার পূর্বসূরি, আমার উত্তরসূরিগণ, আমার সহকর্মীরা, মিরাদি, আমি প্রথমেই বুদ্ধদাস স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘক্ষণের সভা চলছে, গানে, কবিতায়, আলেখ্যে, ডকুমেন্টারিতে এবং শোক প্রস্তাবে বুদ্ধদার জীবন দর্শন, তার ভাবনা, তার চিন্তা, তার অবদান এবং কয়েকটা বক্তব্যের মধ্যে ইতিপূর্বে অনেক কিছু জানা গিয়েছে। আগস্ট মাস থেকে আজ পর্যন্ত অসংখ্য স্মরণ সভা, শোক প্রস্তাব দেশ জুড়ে, রাজ্য জুড়ে নানান সংগঠন নানান দিক থেকে তারা করেছেন এবং ওটা চলবে। আজকে এটা স্মরণ সভা থেকে বেশি হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আমার মনে হয় শপথ গ্রহণের সভা। এই যে বারবার যেটা বলা হচ্ছে, এ লড়াই তাকে উদ্ধৃত করে দিয়ে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে, এই ক্যাপশনের মধ্যেই, এই উদ্ধৃতির মধ্যেই শপথ উচ্চারিত হচ্ছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডিএফআই এর তার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি হওয়ার আগে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক তাকে স্মরণে রাখার জন্য এমন কিছু কর্মসূচি নেওয়া উচিত যাতে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো এই চর্চার মধ্যে থাকে এবং বুদ্ধদার জীবন থেকে, কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সেটা উপযুক্ত সময়, উপযুক্ত সিদ্ধান্ত আপনারা নেবেন, এই অনুরোধ আপনাদের কাছে আছে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি নিজে গর্বিত বুদ্ধদাস স্নেহধন্য ছিলাম বলে। প্রায় 4.5 দশকের পরিচয়, 3.5 দশক ধরে কাছাকাছি থাকার, জানার, বোঝার, শেখার সুযোগ পেয়েছিলাম। আমি যখন ছাত্র, এলাকায় ডিওএফআই এর, তখন ডিওএফআই হয়নি, ইউনিট প্রিপারেটরি কমিটির কনভেনার থেকে লোকাল কমিটির সদস্য হওয়া, আর এদিকে বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র আন্দোলন। তখন বুদ্ধদা যুব আন্দোলন ছাড়বেন অনেকটা বিশেষ পরিস্থিতির কারণে, সেমি ফ্যাসিস্ট টেরর, গণতন্ত্রের উপর আঘাত, যার ফলে অনেকটা প্রলম্বিত হয়েছিল বুদ্ধদার যুব আন্দোলনের সময়। তিনি তখন ছাড়তে ব্যস্ত। সেই সময় আমার যুব আন্দোলনের আঙিনায় রাজ্য বা জেলা কেন্দ্রে কাজের সুযোগ তৈরি হলো, অনেকটা তার উৎসাহে। তার জন্য আমি ঋণীও, কারণ ওই সময় থাকে তো, আমাদের যারা যুব আন্দোলন করেন তারা বোঝেন, একটা সময় থাকে তারুণ্যের সময়, যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা কোন পথে এগোবো, কোন পেশা বেছে নেব, এসব নানান ভাবনা চিন্তা থাকে এবং দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেখানে অনেকটা বুদ্ধদা যেরকম ভঙ্গি ছিল, অনেকে বাইরে থেকে মনে করতে বোধহয় একেবারে হুকুম জারি করে দিচ্ছেন, কিন্তু আসলে তিনি যদি অনুরোধ করতেন বা একটা পরামর্শ দিতেন, সেটাকে মনে হতো একেবারে সেটাকে ফলো করতে হবে, মানতে হবে। এই জোরটা ছিল, তার চারিত্রিক ঋজুতা ছিল। আমার মনে আছে তখন তিনি, এখন শব্দটা আমার, কিন্তু তখন যা বলেছিলেন তার মাধ্যমে হচ্ছে যুব আন্দোলনের মধ্যে, যুব সংগঠনের মধ্যে, যুব সংগ্রামের মধ্যে কিছুটা সফট স্কিল ডেভেলপ করতে হবে। তো তোমাদের মতো লোকজন যুব করবে, কেন করবে, কিভাবে করবে, সেটা অনেকটা সবটা অক্ষরে অক্ষরে পালন না করলেও আমরা সেদিকে চেষ্টা করি।
পরবর্তীকালেও আমার রাজনৈতিক সাংগঠনিক বিভিন্ন কাজকর্মের মধ্যে অনেকটাই বুদ্ধদেবের পরামর্শ বা উৎসাহ বা নির্দেশ সেটা আমি পেয়েছি, কাজে লেগেছে। ভালোবাসতেন, বকতেনও, ভুল করলে ক্ষমা করতেন না। এমনকি উচ্চারণ, বানান, কোন একটা বক্তৃতার পরে তিনি হয়তো বললেন, এটা এরকম করে কেন বললে। আমি এখনকার যারা যুবকরা তাদেরকে বলবো, এটা সবসময় যেটা সমালোচনা তা নয়, এটা হচ্ছে তার আগ্রহ গড়ে পিঠে নেওয়ার। এটা কি লিখেছ, এটার পরে এই শব্দ হয়, এই বানানটা দেখো তুমি ঠিক করে। এইভাবে একটা, তিনি শুধু নেতা ছিলেন না, শিক্ষক, অভিভাবক, বড় দাদা, এবং নিজেকে একটা আমি পরিবারেরই একটা অংশ মনে করতাম। এখন আমি বৌদি বলি না, মিরাদি বলে থাকি আর কি। আর নানান ব্যক্তিগত ভিড় করে এসে নানা রকমের স্মৃতি, কিন্তু এটা সে উদ্দেশ্য নয় এই স্বভাব, এই বক্তৃতা। আসলে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় বুদ্ধদেব ভট্টাচার্যের বাম আন্দোলনে, যুব আন্দোলনের উদয় হয়েছিল। সাম্রাজ্যবাদ, ভিয়েতনামের প্রতি সংহতি, মুক্তিযুদ্ধ ভিয়েতনামের, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিয়েতনাম লড়ছে। কলকাতা শহরের বুকে 65-তে ভয়াবহ দাঙ্গা, তারপরে মানুষকে ঐক্যবদ্ধ করা, রাজ্য জুড়ে কৃষক আন্দোলন, জমির আন্দোলন, সেখানে দাঁড়িয়ে কৃষকদের আন্দোলনের সঙ্গে ফসলের লড়াইয়ের মধ্যে, জমির লড়াইয়ের মধ্যে সংহতি জানানো। বেকারি বাড়ছে, বেকারি বিরোধী আন্দোলন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসের মতো অবস্থা, তার মোকাবিলা করা। আর কমিউনিস্ট আন্দোলনে, বামপন্থী আন্দোলনে একদিকে দক্ষিণপন্থার ঝোঁক, অন্যদিকে সংকীর্ণতাবাদের ঝোঁক, তার বিরুদ্ধে লড়াই করা। আর তারই অনতিবিলম্বে আধা ফ্যাসিবাদী সন্ত্রাস, সেখানে মানুষকে রক্ষা করা, কর্মীকে রক্ষা করা, আন্দোলন সংগ্রামকে রক্ষা করা। সেই সময়ের মধ্য দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য দীনেশ মজুমদারের যোগ্য সহকর্মী হিসেবে, কমরেড হিসেবে, সভাপতি এবং সম্পাদক দীনেশ দা এবং বুদ্ধদা। আজকে দাঁড়িয়ে আমরা যখন শুনি যে কেন ভিয়েতনামের জন্য, কেন প্যালেস্তাইনের জন্য, কেন কিউবার জন্য বাংলা মানুষের মন কাঁদে, এটা এমনি এমনি নয়। যে দক্ষিণপন্থার উত্থান, তার মধ্যে যে কুপমণ্ডুকতা, সংকীর্ণতা, আপনি বাঁচলে বাপের নাম, স্বার্থপরতা, সেটা ফুটে ওঠে। এটা শুধু একটা শব্দ নয়। যে দেশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেছে 190 বছর ধরে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আদিবাসী থেকে, কৃষক থেকে, ফকির, দরবেশ, সন্ন্যাসী থেকে, সহিংস অহিংস পথে লড়াই, সেখানে যারা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে কোনোদিন ভূমিকা পালন করেননি, সাম্রাজ্যবাদকে যারা শত্রু মনে করেন না, তারা সব সময় এই সংহতি আন্দোলনে বিপরীতে থাকেন, যেহেতু নিজেরা করেননি। যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি, তারা কখনোই স্বাধীনতা আন্দোলনের উত্তরসূরি হিসেবে স্বাধীনতার পতাকা বহন করা, স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীন চেতা হওয়া, এবং তারপরে স্বাধীনতা আন্দোলনের যে গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, ক্ষেত্র নির্বিশেষে মানুষ এককাট্ট হয়ে প্রবল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই ঐতিহ্যকে বহন করতে চায় না। সেজন্য তারা কখনো দেখবেন, এই প্রজন্মের মানুষের কাছে উদাহরণ আছে। 2019-এ দ্বিতীয়বার যখন মোদী ফিরে এলেন, 5ই আগস্টে 370 ধারা বাতিল হলো, বললো এটাই হচ্ছে স্বাধীনতা। হলো রাম মন্দির নির্মাণ হলো গত লোকসভা নির্বাচনের আগে 22শে জানুয়ারি, বললো এটাই হচ্ছে স্বাধীনতা। কেন বলে? আসলে স্বাধীনতাকে অপমান করে, স্বাধীনতা এই শব্দটাকে অপমান করে, স্বাধীন চেতা মানুষকে অপমান করে, স্বাধীনতার আন্দোলন স্বীকার করে, স্বাধীনতার উত্তরাধিকারকে অস্বীকার করা। মোহন ভাগবত এমনি এমনি বলেননি যে এটাই হচ্ছে স্বাধীনতা। আজকে বাংলাদেশে যারা ফান্ডামেন্টালিস্ট, জামাতপন্থী, তারা বলছে না, এবং ওই 5ই আগস্টকে বলছে, যেদিন হাসিনা সরকারের পতন হলো এবং উপদেষ্টা মন্ডলী উদয় হলো,
বলছে ওটাই স্বাধীনতা। কেন বলে? তাহলে ৭১-এর যে মুক্তি আন্দোলন, এক নদী রক্ত, এত মানুষের শহীদদের মৃত্যুবরণ, আমাদের পাশের দেশে ভাষার ভিত্তিতে আন্দোলন করে দেশ স্বাধীন হলো, পাকিস্তানি ফৌজের বিরুদ্ধে লড়াই করে, টিক্কা খান, ইয়াহিয়া খানের বিরুদ্ধে লড়াই করে, ওখানকার আমাদের বোনেরা, ওখানকার আমাদের মায়েরা, ওখানকার আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা, তার সঙ্গে ভারতীয় সেনা যে লড়াই, তাকে অস্বীকার করা। তারা কারা করছে? যারা ও দেশের ফান্ডামেন্টালিস্ট, যারা পাকপন্থী, যারা সৌদিপন্থী এজেন্সির কাজ করছে, যারা রাজাকার। কেন করে স্বাধীনতাকে অস্বীকার? কারণ তাদের রক্তে স্বাধীনতাটা নেই, স্বাধীনতা আন্দোলনটা নেই। তারা ওই সময় স্বাধীনতা বিরোধিতা করেছিল। তা বাংলাদেশের উদাহরণ থেকে বোঝা যায় ভারতে আজকে কারা ওই স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করছে, যাদের রক্তে নেই, যাদের ভূমিকা ছিল না, আর এই জন্য তারা মনে করে নতুন করে হলো। এমনি এমনি 2011 সালে যখন বামফ্রন্ট সরকার চলে গেল আর তৃণমূলের সরকার এলো, তখন এখানে অনেক কাগজে, অনেক বুদ্ধিজীবী, অনেক নেতৃত্ব, তারা বলল এই বাংলা মুক্ত হলো এই প্রথম। তারা মুক্তি আন্দোলনকে অস্বীকার করলেন, মুক্তির সংগ্রামে বাংলার যে ভূমিকা তাকে অস্বীকার করলেন। এই এখন আজকে আমরা 20 তারিখে দাঁড়িয়ে, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30শে জানুয়ারি গান্ধী হত্যা হলো নাথুরাম গডসের হাতে। তাহলে এদিকে যারা এগুলোকে অস্বীকার করবে, তাহলে আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাহলে ভারতের প্রজাতন্ত্র, এই যে 75 বছর হলো আমাদের সংবিধান, তাকে যারা অস্বীকার করবে, গান্ধীজিকে হিন্দু মৌলবাদী শক্তি খুন করলো, সেটাকে যারা অস্বীকার করবে, তারাই বলবে এই সব 23, 26, 30 না, 15ই আগস্ট না, 22শে জানুয়ারি হচ্ছে, যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেদিন স্বাধীনতা দিবস। এদের দর্শন এক। বুদ্ধটাকে যখন স্মরণ করতে হবে, তখন এই দর্শনটাকে মাথায় রাখতে হবে। রাজনৈতিক দর্শন, মতাদর্শ, যেখানে দাঁড়িয়ে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তিকামী মানুষ যেখানে লড়াই করবে, সে লড়াই আমাদের, সে লড়াই সব মুক্তিকামী মানুষের, সব স্বাধীনচেতা মানুষের, সব সাম্রাজ্যবাদ বিরোধী মানুষের। বুদ্ধরা দ্বিতীয় একটা কথা বলতেন, যুব আন্দোলনে একটা জিবিতে জেনারেল বডি মিটিং এ বলেছিলেন, সংস্কৃতি প্রশ্নে। ভিয়েতনামের মুক্তিযুদ্ধের উদাহরণ দিয়ে, যে মার্কিন সেনা বিমান বাহিনী নিয়ে কার্পেট বম্বিং করতে ভিয়েতনামে বোমা ফেলার জন্য যাচ্ছে, আর যে ভিয়েতনামি মুক্তিযোদ্ধা নিজের স্বদেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, নিজের ভূমিকে রক্ষা করার জন্য, নিজের স্বাধীনতার জন্য লড়াই করছে, সে একটা ভাঙা কালভার্টের নিচে লুকিয়ে থেকে একটা ভাঙা বন্দুক নিয়ে যদি পাহারা দেয় দেশের মাটিকে, দেশকে, দুজনের সংস্কৃতি, দুজনের গান, দুজনের মূল্যবোধ, দুজনের পছন্দ করা কবি এবং কবিতা কখনো এক হতে পারে না, কারণ দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা। যে ধ্বংস করতে যাচ্ছে তার সাহিত্য, তার সংস্কৃতি, তার গান, তার সুর, আর যে ধ্বংসস্তূপের মধ্যে নতুন কিছু গড়তে চাইছে, তার গান, তার সুর, তার কবিতা এক হবে না। এটাই হচ্ছে দ্বন্দ্ব। আর এই জন্যই কুপমুন্ডা থেকে উপরে উঠতে পেরেছিলেন। অনেকে বলে মার্কেজের অনুবাদ করেছিলেন, এই যে বিশ্ব সাহিত্য, বিশ্ব সিনেমা, যা কিছু ভালো রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন। বিশ্ব কবি বলতে আমরা গর্বিত হই, অথচ তারপরে এই ভাষা কেন, ওই ভাষা কেন, ওই দেশে কেন, ওই দেশের কেন, এই সংকীর্ণতা। দক্ষিণপন্থার উত্থান মানে এই উদারতা থেকে, এই সংকীর্ণতা থেকে একদিকে বলবে বিশ্বায়িত ভুবন, আর অন্যদিকে আপনাকে কুপমুন্ডু করে তুলবে। আন্তর্জাতিক বইমেলার কথা, কলকাতা বুক ফেয়ার আন্তর্জাতিক বইমেলা হয়ে উঠল এই বুদ্ধদেব ভট্টাচার্যের যে গ্লোবাল আউটলুক, সচেতন ভূমিকা, তার মধ্যে থেকে। আজকে বাংলাদেশে যা ঘটনা ঘটছে নিন্দনীয়, সেখানে সংখ্যালঘুদের প্রতার হচ্ছে নিন্দনীয়, সেখানে হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে নিন্দনীয়, কিন্তু আন্তর্জাতিক বই মেলা হচ্ছে
নামে কলকাতার বুকে, তো সেখানে বাংলাদেশের বই, বাংলাদেশের প্রকাশক, বাংলাদেশের কোনো কিছু থাকবে না। চেন্নাইতে থাকছে, চেন্নাইতে পার্টনার কান্ট্রি থাকছে, সেখানে ভারতের পতাকা বাংলাদেশের পতাকা একসঙ্গে পাশাপাশি রেখে বই প্যাভিলিয়নে বই মেলা হচ্ছে এই সময়, এই বছরে, একই দেশ। আমরা কোথায় নিয়ে যাচ্ছি বাংলাকে? কোন কুমণ্ডকে জায়গায় নিয়ে যাচ্ছি? কোন সংকীর্ণতা জায়গায় নিয়ে যাচ্ছি? আর তারপর আমরা বলবো আন্তর্জাতিক। রবীন্দ্রনাথের যথার্থ উত্তর হিসাবে বুদ্ধভট্টাচার্য যারা মার্ক্সবাদী যেমন ছিলেন, সেরকম তার একটা রাজনৈতিক ভাবনা ছিল, একটা ওয়ার্ল্ড আউটলুক ছিল, যেখানে বসুধাকে খণ্ড ক্ষুদ্র করে রাখার চেষ্টার বিরুদ্ধে বিশ্ব মানবতার জায়গা। ফিল্ম ফেস্টিভ্যালও তাই হলো, একটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হলো। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আছে, কিন্তু একটা প্রদেশের ফিল্ম ফেস্টিভ্যালকে যেহেতু আমরা চেয়েছিলাম, এখানেই বুদ্ধদা চেয়েছিলেন, এখানেই সিনে ক্লাব, এখানে সত্যজিৎ মৃণাল সেন, আরো অসংখ্য নাম বলতে পারি, এখানে বোদ্ধা, তাহলে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে ঘুরে বিভিন্ন রাজ্যে হতো, কলকাতায় হলো, তারপর বলা হলো এখানেই যাতে হয় প্রত্যেক বছর, অন্তত 2 বছর অন্তর অন্তর। হলো না, ঘুরে ঘুরে হবে। পরের বছরটা গোয়া এখন পার্মানেন্ট হয়ে গেল। এই হচ্ছে জেদ। তখন কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলার ফিল্ম ফেস্টিভ্যালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া গেল। তারপর ওটাকে আবার পাগলু ডান্সের মতো করে ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হলো, যে ব্যাপক হাওয়া হবে, হুল্লোড়ি হবে, কিন্তু এসেন্স, যে ওয়ার্ল্ড ফিল্ম যে এসেন্স, আসলে কেন এই যে সৃজনশীলতা মানুষের মধ্যে, ক্রিয়েটিভিটি, সেটাকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে নিয়ে যে শিল্প সম্ভার, সেটা বিশ্বের। গৌতম বুদ্ধর যা শিক্ষা, সেটা কি ভারতের না গোটা বিশ্বের? রবীন্দ্রনাথের যে কবিতা, তার যে ভাবনা, সেটা কি শুধু বাংলার নাকি গোটা বিশ্বের? এই সংকীর্ণতা থেকে উদারতা, এটা যে মার্কসিস্ট ওয়ার্ল্ড ভিউ, সেটা বুদ্ধদা আত্মস্থ করতে পেরেছিলেন। তার অ্যাপ্রোচের মধ্যে ছিল, তিনি চাইতেন আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সাফল্য, আমাদের ভবিষ্যৎ আকাশচুম্বী হোক, কিন্তু আমাদের মাটি শক্ত, আমাদের পা শক্ত মাটির মধ্যে থাকুক, যেখানে দাঁড়িয়ে আমাদের লোকশিল্প, যেখানে আমাদের লোককলা, যেখানে আমাদের লোকগান, যেখানে আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব পল্লী সমাজ, আদিবাসী, তপশিলি, উত্তরবঙ্গ, রাঢ়, পশ্চিমাঞ্চল, এই সমস্ত জায়গার যে নিজস্বতা আছে, যে স্বকীয়তা আছে, সেটাও যাতে আরো বেশি ফলপ্রসূভাবে বেড়ে উঠুক, তার চর্চা হোক প্রতিদিনকার। আর সেটার সঙ্গে বিশ্ব সাহিত্যের, বিশ্ব সংস্কৃতির একটা লিঙ্কেজ তৈরি হোক, তবেই নন্দন, তবেই জেলায় জুড়ে জুড়ে রবীন্দ্র ভবন, তবেই দাঁড়িয়ে এই আদিবাসী লোকশিল্পী, লোককলা, চারুকলা, বিভিন্ন একাডেমি, নাট্য একাডেমি থেকে আরম্ভ করে নানান ধরনের সংস্থা, ইনস্টিটিউশন। এ ধরনের ভাবলে একজন ব্যক্তি ভাবতেই পারেন, একটা সরকার ভাবতেই পারে, একটা সরকার কিছু একটা ওয়ান অফ অনুষ্ঠান করতেই পারে বড় করে, জাঁকজমক করে নিয়ে, যেরকম এখন হচ্ছে মেলা, খেলা। কিন্তু আসলে প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দাঁড়িয়ে আরো অনেক মানুষকে সেখানে সমবেত করা, তাদের মধ্যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে সে সুযোগ তৈরি করে দেওয়া, তার মধ্যে সেই অধিকার বোধ জাগিয়ে তোলা, এটা আমার নিজস্বতা, তার মধ্যে একটা গর্ববোধ। আমার মনে আছে তিনি যখন প্রমোদ দাশগুপ্তর সময় কে নিয়ে চীনে গেলেন, শেষ দিকে তার ফিরে এলেন, তারপরে একটা আলোচনার মধ্যে পরে উনি বললেন যে দেখো প্রমোদ দাস যখনই গেছেন চীনে, তারপর ফিরেছেন, তারপর আমাকেও বললেন, আমি যখন গেলাম সঙ্গে, ওখানে যখন নানান অনুষ্ঠান হচ্ছে, তাহলে এই যে এত রকমের নানান রকমের জাতি গোষ্ঠী জনগোষ্ঠী আছে, আমরা তো শুধু চীন বলি, তার মধ্যে তাহলে আলাদা আলাদা যে ওখানকার জনগোষ্ঠী, বিশেষত অল্প সংখ্যক যারা আছে বৃহৎ সমুদায়ের পাশে,
তাদের পোশাক, তাদের নৃত্যশৈলী, তাদের গান, তাদের লোক সংস্কৃতি, তাদের খাদ্য, সেগুলোকে একই রকম চীন প্রিজার্ভ করেছে, প্রোটেক্ট করেছে এবং আধুনিক গবেষণা দিয়ে সেটাকে বাড়িয়ে তুলেছে। তখন তিনি বলেছেন যে আমরা কেন এখানে পারি না, পশ্চিমবঙ্গে কেন পারি না, এখানে আমাদের বাংলা সরকার আছে, আমাদের দেশে কেন পারি না। তাহলে অনেকে মনে করেন বৌদ্ধতা বোধহয় শহুরে, মধ্যবিত্ত, শিক্ষিত, উচ্চশিক্ষিত, এই যে এলিট কালচার আছে শহরের, তার পোশাক আশাক উচ্চারণ ভঙ্গি থেকে অনেক হয়তো মনে করেন রাবীন্দ্রিক ভাবনা বললে হয়। কিন্তু তিনি দাঁড়িয়ে যাতে একেবারে দূর দূরান্তের প্রান্তিক মানুষ তারাও যাতে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হতে পারে, এই জন্যই তো যাত্রা উৎসব পশ্চিমবঙ্গে, কলকাতার বুকে, এই জন্য তার জন্য আলাদা মঞ্চ, এই জন্য দাঁড়িয়ে শিল্প মেলা, এই জন্যই দাঁড়িয়ে আদিবাসী লোকশিল্পীদের নিয়ে এসে শহরে নিয়ে আসা এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় এই সাংস্কৃতিক চর্চা গড়ে তোলা। আমার মনে আছে 90-এর দশকে যখন ভারত সরকার, পার্লামেন্ট নয়, একটা কমিটি করেছিল, দীর্ঘদিন সে কমিটি চলেছিল, সেটা হচ্ছে ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ইউথ 2000 to 2020, অর্থাৎ 2000 থেকে 2020 পর্যন্ত যুবদের সামনে কি দিশা দেখানো হবে, কি কাজ হবে, তার উন্নয়ন কি হবে, সেই ব্যাপারে একটা কমিটি তৈরি করা হয়েছিল 90-এর দশকের গোড়ায়। 10 বছর ধরে কাজ হবে, দীর্ঘদিন ধরে করেছিল। আমি তার সদস্য ছিলাম, যেহেতু যুব আন্দোলনে ছিলাম আর রাজ্যসভায় অল্প বয়সী এমপি ছিলাম। প্রথমে চেয়ারম্যান ছিলেন ডক্টর আর আরাম, গান্ধী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, গান্ধীবাদী, বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট লোকজনকে নিয়ে করা হয়েছিল। পরে আর আরাম মারা গেলেন এই কাজ করতে করতেই। তো শেষ দিকে একদম 90-এর দশকের শেষের দিকে, গত শতাব্দীর শেষের দিকে আমাকে তখন চেয়ারম্যান হতে হলো, সবচেয়ে পুরনো এবং উৎসাহ নিয়ে কাজ করছিলাম বলে। যে মেম্বার সেক্রেটারি ছিলেন SY কুরেশি IAS, যিনি পরে ইলেকশন কমিশনার হলেন, চিফ ইলেকশন কমিশনার হলেন। যাকে তো আমরা বলছি, তখন বিজেপি গভর্নমেন্ট চলে এসছে, তো ন্যাচারালি ওদের মধ্যে তখন ঝগড়া, উমা ভারতী এবং মুরলীমনোহর যোশীর মধ্যে, যে রিপোর্টটা কে নেবে। HRD মিনিস্ট্রি আন্ডারে হয়েছিল, তো HRD মিনিস্ট্রি, উনি ক্যাবিনেট মিনিস্টার, ইনি মিনিস্টার স্টেট, কিন্তু ইউথ অ্যাফেয়ার্সটা এনার হাতে ছিল। তা বললাম দেখ আমরা রিপোর্টটা ওখানে, তো তার থেকে কনসাইজ করে পশ্চিমবঙ্গে কি করা যায় 99-এ আমি একটা ছোট করে একটা তার কনসাইজ রিপোর্ট তৈরি করলাম, একটা এক্সিকিউটিভ সামারি তৈরি করলাম। আর বুদ্ধর সঙ্গে এরকম কথাবার্তা হতো নানা রকম। তো বুদ্ধকে বললাম যে দেখুন, এইসব গোটা দেশ জুড়ে আমরা খেলাধুলো, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সেলফ এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রি, কৃষি সব মিলিয়ে রাখি, সব রকমের এক্সপার্টস ছিল। সুবিধা আছে, দেশের সরকারের কমিটি, NGO কি করতে পারে, অন্যরা কি করতে পারে, পরিবেশ কি হবে, এত ভলিউমিনাস রিপোর্ট। তো আমি তার থেকে একটা বার করে বললাম, পশ্চিমবঙ্গে তো যেটা হয় ভালো লাগে, যা মানে আমাদের রাজ্যে কেন হলো না, এগুলো তো এখানে করা যায়। বুদ্ধ তার ডায়ালগ শব্দ বলবো, আমাকে বললেন সব দিল্লিতে বসে অনেক বড় বড় কথা বলা যায়, লেখা যায়, এখানে এসে করতে হয়, মাটিতে নেমে এসে করতে হয়। তো অনেকটা চ্যালেঞ্জের মতো আর কি, এটা করে দেখাও। যার ফলে আমাকে আবার দিল্লি ছেড়ে এখানে আসতে হলো এবং তার মন্ত্রিসভায় এই 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 যুব কেন্দ্রেই একটা সেন্টার হলো, একটা সোসাইটি তৈরি করা হলো, সোসাইটি ফর সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে ফর ইউথ, SSSY এরকম একটা কিছু হয়েছিল। তার অ্যাড্রেস ছিল আমার এখনো মনে আছে, দশমতল যুব কেন্দ্র। তো সেখান থেকে এই যে সেলফ এমপ্লয়মেন্ট, যেহেতু সবাইকে তো চাকরি দেওয়া যাবে না, মাইনে করার চাকরি, তাহলে তাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা তৈরি করা এবং তারপরে তার উৎসাহ। তারপরে আমরা বাংলা স্বনির্ভর প্রকল্প হলো, এখন পরে তার আগে স্বামী বিবেকানন্দ নাম ঢোকানো হলো, কিন্তু ব্যাপারটা হারিয়ে গেল। এখন আর সেলফ এমপ্লয়মেন্ট ওসবগুলো কথা শোনা যায় না। রবীন্দ্র বলার সময় বললেন বিভিন্ন গঠনমূলক কাজের ব্যাপারে, যা গড়ে উঠেছে, যেগুলো আসলে গড়ে তোলার একটা মানসিকতা লাগে, একটা পজিটিভিটি লাগে, একটা পজিটিভ এনার্জি লাগে। বুদ্ধের মধ্যে সেটা ছিল। আজকের যুব আন্দোলনকে আমি অনেকগুলো কথা বলতে যাচ্ছিলাম, সেটা বলবো না। আজকে যুব আন্দোলনের কর্মীদের কাছে যে বুদ্ধদাকে স্মরণ করা মানে হচ্ছে সেটাকে গ্রহণ করতে হবে। অনেক বিক্ষুব্ধ সময় বন্ধুর পথে বাস্তবোচিত বিকল্প গড়ে তোলার জন্য যে লড়াই, অনেকদিন পরে আবার পশ্চিমবঙ্গে আমরা সেই সময় উপনীত হয়েছি,
যেখানে প্রতিদিন সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, যেখানে প্রতিদিন মিথ্যার জয় জয়কার ঘোষণা করা হচ্ছে, যেখানে আজকের আমাদের ভবিষ্যৎ শুধু নয়, আমাদের অনাগত ভবিষ্যতের, অনাগত প্রজন্মের সমস্ত রকমের উন্নতির, সামাজিক, আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মানসিক, দৈহিক, শারীরিক, তার পথ রুদ্ধ করা হচ্ছে। তার জন্য শিক্ষার উপরে হামলা, তার জন্য স্বাস্থ্যের উপরে হামলা, তার জন্য রোজগারের উপরে হামলা, তার জন্য শ্রমের উপর, শ্রমিকের উপর, কৃষকের উপর, কৃষির উপরে এই হামলা। তাহলে সেখানে দাঁড়িয়ে এই কঠিন সময় ঠিকই কেউ কেউ সংসার প্রতিপালনের জন্য, বেঁচে থাকার জন্য অন্য রাজ্যে যাচ্ছে, পরিযায়ী হচ্ছে, যেটা আপনারা বললেনও বারবার। বুদ্ধদা চেয়েছিলেন এই রাজ্যকে গড়ে তুলতে, এই রাজ্যের যে মানুষের, বিশেষত যৌবনের, তরুণের যে মেধা, যে শিক্ষা, যে ঊর্জা, যে শক্তি, এনার্জি, তাকে আরো বেশি পরিশীলিত করে, পরিমার্জিত করে, অনুশীলনের মধ্য দিয়ে, প্রশিক্ষণের মধ্য দিয়ে যে গড়ে তোলার যে মানসিকতা, এন্টারপ্রাইজিং, সেটা চালিয়ে দিয়ে এই বাংলাকে গড়ে তুলতে, যেখানে এখানকার মেধা ব্যাঙ্গালোরে, পুনে গিয়ে কোনো আউটসোর্সিং কোম্পানিতে কাজ করবে না। বাংলার মেধা বাংলাকে গড়ে তুলবে। আমরা যাতে আমাদের নবজাগরণের যথার্থ উত্তরসূরি হতে পারি, কমিটি অফ নেশনের সামনে দাঁড়িয়ে আমরা মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারি যে হ্যাঁ, আমরা এই বাংলার এই ভূখণ্ডে জন্মেছি, তার জন্য গর্বিত। দক্ষিণ পন্থার উত্থান মানে আমাদের গত কয়েক শতাব্দী ধরে যা কিছু গর্ব করার বিষয় ছিল তাকে ধূলিসাৎ করা হচ্ছে প্রতিদিন। তাই বুদ্ধদাকে স্মরণ করতে হলে, শ্রদ্ধা জানাতে হলে আমাদের শপথ নিতে হবে, আমাদের লড়াইটা লড়তে হবে, শুধু আমাদের নিজে বাঁচার জন্য নয়, রাজ্যটাকে, দেশটাকে বাঁচানোর জন্য, ঐক্যকে বাঁচানোর জন্য। নাহলে দেখেছেন আরজিকর কাণ্ডে গিয়ে এই তো কয়েক গজ দূরে শিয়ালদা কোর্টে কিরকম মিথ্যার বেতার বেশাতি হলো। নাহলে কোর্টে একটা পুলিশ অফিসার, আই অফিসার অন্যের উর্দি পরে, অন্যের ব্যাজ লাগিয়ে কি হাজির হয়? কাকে বাঁচানোর জন্য? 14ই আগস্টে যখন 2 কোটি মানুষ রাস্তায় নেমেছে, বিশেষত মহিলারা নেমেছে, যৌবন নেমেছে, তখন চোখের সামনে পরিকল্পিতভাবে আরজিকরের মধ্যে গুন্ডামি করে সংগঠিতভাবে ভাঙচুর করা হয়। কাকে? কার জন্য? তখন তো সঞ্জয় রায় জেলের মধ্যে। কেন তদন্ত হলো না? এই এসএফআই ডিএফআই কর্মীদেরকে মিথ্যা মামলায় জড়ানো হলো কলকাতা পুলিশে দিয়ে, কিছু টিকলো না, কিন্তু হ্যারাস্ত করা হলো। স্বাধীনতা দিবসে 15ই আগস্টে সকাল বেলা রাতের ভাঙচুরের ঘটনার ভিডিও দেখে মুখ্যমন্ত্রী বললেন ওটা মিথ্যা ভিডিও, ফেক ভিডিও। স্বাধীনতা দিবসের প্রথম কথা বললেন, শব্দ বললেন, মিথ্যা কথা বললেন। আর যুবরা যখন মিছিল করবে, পুলিশ নামিয়ে দিয়ে বলা হলো স্বাধীনতা দিবসে, বলা হলো তোমার মিছিল করার স্বাধীনতা নেই। কেন সন্দীপ ঘোষকে জেরা করা যাবে না? কেন তার মোকদ্দমা করা যাবে না? কে তাকে বাঁচাবে? কেন তাকে শাস্তি দেওয়া যাবে না? কেন পুলিশকে পাঠানো হলো? কেন হাসপাতাল থেকে বলা হলো যেটা আত্মহত্যা? কেন টাকা পয়সার লোভ দেখানো হলো? কেন এখনো বলা হচ্ছে সব জিনিসটাকে যেমন ওই পুষিয়ে দেওয়া হয়, সে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করার? এই এতগুলো প্রশ্নের উত্তর দরকার, উত্তর আমাদের চাই। অনেকে চেয়েছিল এনকাউন্টারে হোক, ফাঁসি দিয়ে হোক, মেরে দেওয়া হোক, যা সূত্র আছে। যখন কেউ কোনো কথা বলতে চায় সত্য, তখন এই কলকাতা পুলিশ ড্রাম পেটানোর মতো করে, ট্রাম্পেট পেটানোর মতো করে গাড়িতে আওয়াজ তোলে যাতে তার কণ্ঠস্বর ধামাচাপা পড়ে যায়। আর যদি কেউ মিথ্যে কথা বলতে হয়, তাহলে একেবারে সমস্ত মিডিয়াকে হাজির করে মাইক সাজিয়ে দিয়ে জোর গলায় এটাকে বারবার মিথ্যে কথা বলানোর চেষ্টা করা হয়। পৃথিবীময় দক্ষিণ পন্থার উত্থান মানে তাই। আমাদের আজকে দাঁড়িয়ে এই বিচারের লড়াই লড়তে হবে। শুধু একটা লোয়ার কোর্টে একটা রায় বেরিয়ে গেলেই সেটা কখনো ইনসাফ হতে পারে না, সেটা কখনো জাস্টিস হতে পারে না।
পৃথিবীর সাক্ষী আছে অনেক সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধেও মানুষ নেমেছেন, বা সেই সুপ্রিম কোর্টও সেই রায়কে পরে বলেছে এই ভার্ডিক্টটা ঠিক নয়। কিন্তু তার জন্য মানুষকে আরো বেশি সংগঠিত করতে হবে, উদ্বেলিত করতে হবে, আলোড়িত করতে হবে, এবং সে কাজ যৌবনের মধ্যে আপনারা করবেন। তবেই বুদ্ধদার স্মৃতিকে আমরা অমলিন, অম্লান, চিরভাস্বর করে রাখতে পারবো। ধন্যবাদ। আমি আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি বুদ্ধদার স্মৃতিতে।